আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আমরা আজ অবরুদ্ধ নিশীথের অষ্টম পর্বের একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। শুধু ক্ষমতার লড়াই বা রাজনৈতিক মারামারি নয়, বরং চরম রক্তপাত আর বিশৃঙ্খলার আড়ালে লুকিয়ে থাকা চরিত্রগুলোর ভেতরের যে অদ্ভুত মানসিক সমীকরণ, আজ আমরা সেটাই ব্যবচ্ছেদ করব। চলুন দেখে নেওয়া যাক চরম সংঘাতের মাঝেও কিভাবে মানব মনের সবচেয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো কাজ করে। শুরুতেই এই অসাধারণ উক্তিটা লক্ষ্য করুন। তরুর বলা এই কথাটাই কিন্তু আমাদের আজকের বিশ্লেষণের মূল আবেগীয় সুর বেঁধে দেয়। চরম বিশৃঙ্খলা আর রক্তাক্ত একটা পরিবেশের মাঝে যখন এমন তীব্র আর সাহসী একটা স্বীকারোক্তি আসে, তখন বুঝতে হবে এটা মোটেও আর 10টা সাধারণ প্রেমের গল্প নয়, বরং এটা এমন এক সম্পর্কের গল্প যেখানে আলো আর অন্ধকারের এক অদ্ভুত লড়াই চলছে। 1. সংঘাত ও রক্তপাত। ঘরের ভেতরের নিবিড় আর ব্যক্তিগত মুহূর্তগুলোকে বুঝতে হলে আমাদের প্রথমে বাইরের পরিস্থিতিটা দেখতে হবে, কারণ শূন্য থেকে তো কিছু ঘটে না। একটু নিরপেক্ষভাবে ঘটনাপ্রবাহের দিকে তাকালে আমরা দেখব সকালে ঝন্টু সাহেবের ছেলে মাঝারের লোকেরা যখন ক্লাবঘরে ইটপাটকেল ছোড়ে, সেখান থেকেই এই চেন রিয়াকশন শুরু হয়। এরপর দুপুরে লতিফ সাহেবের উপর মারাত্মক হামলা হয়, আর সবশেষে সন্ধ্যায় জয় একদম রূঢ়ভাবে মাঝারের উপর প্রতিশোধ নেয়। আমরা এখানে উৎস উপাদানের ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি, যেখানে ক্ষমতার দ্বন্দ্বে দুই পক্ষই সরাসরি সংঘাতে জড়িয়েছে। এই সংঘাত চরিত্রগুলোর উপর কতটা শারীরিক প্রভাব ফেলেছে সেটা কিন্তু মারাত্মক। লতিফ সাহেব গুরুতর আহত হয়ে সার্জারি টেবিলে, এদিকে হামজা নিজেও আহত, কিন্তু সে লতিফের চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জয় নিজের হাত কাটা, কপাল ফাটা, পিঠে মার খেয়েছে, কিন্তু সে হাসপাতালের নার্সদের ওপর রীতিমতো আগ্রাসী হয়ে হামজার চিকিৎসা নিশ্চিত করছে। এখানেই চরিত্রগুলোর ভেতরের যত্নশীল অথচ বেপরোয়া রূপটা প্রথম আমাদের নজরে আসে। 2. তরু ও জয়ের সমীকরণ। হাসপাতালের ওই রক্ত আর চিৎকার থেকে আমরা এবার চলে আসব ঘরের ভেতরের একদম শান্ত, নিস্তব্ধ একটা পরিবেশে। এখানেই দুজনের দৃষ্টিভঙ্গির চরম বৈপরীত্যটা ফুটে ওঠে। জয় নিজেকে দেখে একজন আদ্যপ্রান্ত খারাপ, জঘন্য মানুষ হিসেবে, কিন্তু তরুর কাছে হিসাবটা অন্যরকম। দিনের পর দিন এই তাগড়া লোকটার পাশে রাত কাটানোর পরও নিজেকে যখন সে একদম অক্ষত দেখে, তখন জয় তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়। তরু কখনোই জয়ের ওই খারাপ রূপটার শিকার হয়নি, তাই তার এই ভালোবাসা তার নিজের কাছে একদম পবিত্র, একদম যৌক্তিক। 3. পাপিষ্ঠের প্রতি প্রেম। এবার আসুন সেই নিভৃত মুহূর্তটায়। জয় আহত হয়ে বিছানায় বসা, আর তরু পরম যত্নে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। জয় তরুকে বলছে, আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই। জয়ের আত্ম উপলব্ধিটা এখানে দারুণ। সে জানে তার এই পাপের পেছনে এমন কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড নেই যা শুনে মানুষ সিম্প্যাথি দেখাবে বা বলবে সে বাধ্য হয়ে এমন হয়েছে। সে যা করেছে সির্ফ ক্ষমতার জোরে করেছে। সে বিশ্বাস করে তার মতো একটা পাপিষ্ঠকে যে ভালোবাসবে, তার নিজের ভেতরেও কোথাও না কোথাও পাপ লুকিয়ে আছে। ঠিক এই কথাটার পরই তরু এমন একটা কাজ করে বসে যা সব হিসাব উল্টে দেয়। সে জয়ের কপালে একটা গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলে ওঠে, আপনাকে ভালোবাসলে যদি পাপী হতে হয় তো আমি সেই পাপিষ্ঠ নারী, বলেই সে লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। আর জয়, সে কোনো বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। হামজা ও জয়ের ভ্রাতৃত্ব। রাতের ওই গুমোট আর ভারী আবেগের পর পরের দিন সকালে আমরা একদম ভিন্ন একটা দৃশ্য দেখতে পাই। আগের রাতের ভয়াবহ মারামারি, গায়ে একগাধা ব্যান্ডেজ, সবকিছু ছাপিয়ে জয় তার চিরচেনা অল টাইম চিলমোডে। ব্যথা নিয়ে শুয়ে থাকা হামজার ঘুম ভাঙে জয়ের ভাঙা গলার বেসুরো গান আর গিটারের টুংটাং শব্দে। মানে পরিস্থিতি যাই হোক না কেন, এই লোকটার কোনো বিকার নেই। আর তাদের সকালের খুনসুটিটা তো রীতিমতো হাসির খোরাক। হামজা ব্যথায় কাতরাতে কাতরাতে যখন জয়কে তার জঘন্য গানের জন্য জাঙ্গিয়া খুলে শহর ঘোরানোর হুমকি দেয়, জয় তখন সিরিয়াসলি বলে ওঠে যে সে এই পরিবারের সোনার ডিম দেওয়া রাজহাঁস। এমনকি নিজেকে সে ভার্জিন একটা সহজ সরল নিরীহ ছেলে দাবি করতেও ছাড়ে না। এত বড় ট্রমার পরও তাদের দুজনের সম্পর্কটা যে কতটা সাবলীল আর কমফোর্টেবল, এটা তার দারুণ একটা প্রমাণ। 5. রিমিন অভিযোগ। কিন্তু এই হাসি ঠাট্টা খুব বেশিক্ষণ টেকে না। আমাদের এবার নজর দিতে হবে হামজা আর তার স্ত্রী রিমির মধ্যকার তীব্র মুখোমুখি অবস্থানের দিকে। রিমির ক্ষোভের কারণ হল তার চাচাতো ভাই মাঝারকে নির্মমভাবে পেটানো হয়েছে, যা তার কাছে পশুর মতো আচরণ মনে হয়েছে। কিন্তু হামজা বিন্দুমাত্র অনুতপ্তে নয়। সে হামজার লজিক খুব সিম্পল। মাঝার জয়ের গায়ে হাত তুলেছে, আর যে জয়ের গায়ে হাত তুলবে তাকে জীবন্ত কবর দিতেও তার বুক কাঁপবে না। রিমির এই ইমোশনাল ব্রেকডাউনটা এখানে খুব লজিক্যাল। সে বুঝতে পারছে তার নিজের বিয়েতে তার স্বামীর কাছে তার নিজের জীবনের চেয়ে জয়ের জীবনের দাম অনেক বেশি।
এই যে একটা শূন্যতা বোধ, যে আপনার কাছে আমাদের কোনো মূল্য নেই, শুধু জয়ের কিছু হলে আপনার বুকে ব্যথা লাগে, এই অভিযোগটা পরিস্থিতিকে একদম চরম পর্যায়ে নিয়ে যায়। 6 হামজার চূড়ান্ত রায়। ঠিক এখান থেকেই আমরা জানতে পারি আসল কারণটা, কেন হামজা জয়কে সবকিছুর উপরে রাখে। হামজা রিমির কাছে একটা ভয়াবহ অতীত তুলে ধরে। আজ সে যে নেতা হামজা, তার শুরুটা এমন ছিল না। ছাত্রাবস্থায় তাকে যখন টার্গেট করা হয়েছিল, তখন এই জয়ই ঝাঁপিয়ে পড়ে নিজের পিঠ পেতে দিয়ে গুলিটা খেয়েছিল। জয়ের পিঠের সেই দগদগে ক্ষতচিহ্ন প্রমাণ করে হামজার আজকের জীবনটা জয়েরই দেওয়া এক বিশাল আত্মত্যাগের ফসল। হামজা এখানে একদম পরিষ্কার করে দেয় যে রাজনীতিতে সামনে এগোতে হলে অনেক সম্পর্কই বলি দিতে হয়, কিন্তু জয় এমন একজন যাকে সে কোনোদিনই বিসর্জন দেবে না। হামজার কাছে জয় শুধু একজন ফুপুতো ভাই নয়, জয় হলো তার প্রাণ, তার বিজয়। জয়ের সাথে অন্য কারো তুলনাই চলে না, এমনকি রিমিরও নয়। আজকের এই বিশ্লেষণ শেষে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভাবায় তা হল, একদিকে রক্তের রাজনীতি আর ক্ষমতার লড়াই, অন্যদিকে পরিবারের প্রতি আনুগত্য। হামজা কি সত্যিই পারবে এই জটিল সমীকরণগুলোর সামলে সব সম্পর্ক টিকিয়ে রাখতে, নাকি ক্ষমতার এই দ্বন্দ্ব তাদের আরও বড় কোনো সর্বনাশের দিকে নিয়ে যাবে? এই ভাবনার জায়গা তেজস্মিতা মুর্তুজা রচিত অবরুদ্ধ নিশীথের ৮ম পর্বের এই আড্ডায় বা বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা অদ্ভুত এবং দমবন্ধ করা রাজনৈতিক সহিংসতার ভেতরে ঢুকতে যাচ্ছি, যেখানে ক্ষমতা, রক্ত আর অন্ধ আনুগত্য মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনা প্রবাহে ঢুকে পড়া যাক। আজকের এই আলোচনাকে আমরা মূল 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে সহিংসতার পরিণতি, এরপর পাপী এবং যত্নশীল, তারপর অটুট ভ্রাতৃত্ব, দাম্পত্য কলহ এবং সবশেষে অস্থির প্রহরী। ব্যাস, এই কাঠামোগুলোর ওপর ভিত্তি করেই পুরো এপিসোডটা ডিকোড করা হবে। প্রথম ভাগ, সহিংসার পরিণতি, হতাহত এবং চরম বিশৃঙ্খলা। গল্পটা আমাদের সরাসরি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক রক্তমাখা আর হাহাকার করা পরিবেশে ছুঁড়ে ফেলে। ভাবলে অবাক লাগে, সকালের দিকে ক্লাবঘরে শুধু একটু ইটপাটকেল ছোড়াছুড়ির মাধ্যমে যেই বিবাদের শুরু, সেটা কিভাবে এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। দুপুরে যখন হামজার দলের সেক্রেটারি লতিফ ছুরিখাহত হল, তখন জয়ের মতো একটা ছেলে, যার সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, সে বই খাতা ফেলে সোজা রাজপথে নেমে এলো। আর সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে লাঠি সোটা, ককটেল আর ছুরি নিয়ে শুরু হলো তুমুল এক সশস্ত্র সংঘাত। একটু খেয়াল করলেই দেখা যাবে এই সংঘর্ষে দুই দলেরই কিন্তু বেশ ভালো রকম ক্ষতি হয়েছে। হামজার দলের লতিফ ছুরিকাঘাত হয়ে মৃত্যুর সাথে লড়ছে, জয়ের নিজের কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে, এমনকি খোদ হামজাও অক্ষত নেই। অন্যদিকে ঝন্টু সাহেবের ছেলে মাঝারকেও হামজার হাতে বেদম মার খেতে হয়েছে, আর পলাশ ও রাজনের মতো স্থানীয় সন্ত্রাসীরাও এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এরা মূলত সুদে কারবারি, যারা মানুষের জমি দখল করে। মজার ব্যাপার হলো, হামজা খোদ তাদের ডেরায় গিয়ে মাঝারকে পিটিয়ে এসেছে। রাস্তার এই লড়াই হামজার নিজস্ব বৃত্তের ওপর যে কতটা ভয়াবহ শারীরিক ছাপ রেখে গেছে, সেটা সত্যি শিওরে ওঠার মতো। হাসপাতালের সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝে জয়ের এমন একটা রূপ বেরিয়ে আসে, যা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিজের শরীর ক্ষতবিক্ষত, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। হামজার রক্ত দেখে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নার্সদের ওপর আমানুষের মতো চিৎকার করে ওঠে। কিন্তু এখানেই সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপারটা ঘটে। যেই মুহূর্তে নার্স ভয়ে ভয়ে বলে যে কিছু ওষুধ আনতে হবে, ওই ভয়ঙ্কর জয় মুহূর্তেই শান্ত হয়ে যায়। 1 সেকেন্ডে যেন তার রূপ পাল্টে যায়। অত্যন্ত বিনয়ের সাথে বলে ওঠে, হ্যাঁ বলেন সিস্টার, কি ওষুধ লাগবে। কারো হাতে স্লিপ না দিয়ে সে নিজেই দৌড়ে যায় ওষুধ আনতে। এটা কিন্তু সাধারণ কোনো গ্যাং মেম্বারের আচরণ নয়, বরং এক অন্ধভক্তির প্রকাশ। চলে আসছি দ্বিতীয় ভাগে, পাপী এবং যত্নশীল, এক অসাধারণ ভক্তি। রাস্তার সেই রক্তারাক্তি আর পাগলামি থেকে বেরিয়ে জয়ের ঘরের শান্ত পরিবেশে এলে একদম ভিন্ন একটা চিত্র চোখে পড়ে। জয় নিজেকে স্বয়ং পাপ হিসেবে সংজ্ঞায়িত করছে। সে মন থেকে বিশ্বাস করে যে ক্ষমতার দাপট আর সহিংসতার কারণে সে এতটাই কলুষিত হয়ে গেছে যে সে কোনোভাবেই ভালোবাসার যোগ্য নয়। তরুণও তো একটা সাধারণ পবিত্র মেয়ে, কেন তার এত যত্ন নিচ্ছে, সেটা জয়ের কাছে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। সে নিজের চারপাশে শক্ত একটা মানসিক দেয়াল তুলে রেখেছে, নিজেকে অযোগ্য ভেবে। আর ঠিক এখানেই তরুর বলা একটা ডায়ালগ পুরো দৃশ্যপটের আবেগিক ওজন এক নিমেষে বাড়িয়ে দেয়। তরু খুব স্পষ্টভাবে বলছে, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে আমায় যদি পাপী হতে হয়, তো ঠিক আমি সেই পাপী। দারুণ একটা কথা, তাই না? এটা প্রমাণ করে যে তরু জয়ের এই অন্ধকার সহিংস জীবনকে জেনেই তাকে গ্রহণ করেছে। সে কোনো অজুহাত খুঁজছে না, বরং ভালোবেসে এই নৈতিক দায়ভার মাথা পেতে নিতেও তার কোনো দ্বিধা নেই। এবার আসছি তৃতীয় ভাগে, অটুট ভ্রাতৃত্ব, যা গড়ে উঠেছে সংঘাতের মাঝে।
এই দুই ভাইয়ের সম্পর্কের রসায়নটা আসলে খুবই জটিল আর ইন্টারেস্টিং। শত্রুর বিরুদ্ধে তাদের দুজনেরই আগ্রাসন অকল্পনীয়। দলের সবার, বিশেষ করে লতিফের চিকিৎসার সমস্ত খরচ কিন্তু হামজাই বহন করছে, বিনা বাক্য ব্যয়ে। এদিকে জয়ের আনুগত্য এতটাই প্রবল যে ভাইয়ের জন্য সে নিজের মাস্টার্স ফাইনাল পরীক্ষাও হেলায় ছেড়ে দিয়ে মারামারি করতে চলে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত সব আঘাত, এত রক্তারক্তির পরদিন সকালেই আবার তাদের মধ্যে ভাইসুলভ খুনসুটি আর হাসিঠাট্টা চলতে থাকে। রণক্ষেত্রের সেই ভয়ঙ্কর রূপ বাড়িতে এসে একদম নিখাদ এক ভ্রাতৃত্বে বদলে যায়। আলোচনার চতুর্থ ভাগ, দাম্পত্য কলহ, যেখানে মুখোমুখি দাঁড়িয়েছে রক্তের সম্পর্ক আর বেছে নেওয়া আনুগত্য। এই যে জয় আর হামজার অবিচ্ছেদ্য সম্পর্ক, এর একটা চড়া মূল্য কিন্তু ঘরের ভেতরেও চোকাতে হয়। রিমির কাছে মাঝার হলো তার রক্তের সম্পর্ক, তার আপন চাচাতো ভাই। তাই হামজা যখন মাঝারকে নির্মমভাবে মারে, রিমির চোখে তার স্বামী একজন নিষ্ঠুর পশুতে পরিণত হয়। কিন্তু হামজার দৃষ্টিকোণটা পুরোপুরি আলাদা। তার কাছে জয় হলো তার জীবন, তার আনুগত্যের প্রতীক। হামজা স্পষ্ট জানিয়ে দেয়, কেউ যদি জয়ের গায়ে সামান্য আঁচড়ও কাটে, তবে তাকে জীবন্ত কবর দিয়ে দেবে সে। ঘরের ভেতরেই দুটো ভিন্ন আদর্শ আর সম্পর্কের কারণে যে বিশাল ফাটল তৈরি হচ্ছে, এটা তারই একটা পরিষ্কার উদাহরণ। এখন মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতেই পারে, হামজা জয়ের প্রতি এতটা অন্ধ কেন? এই পেছনের গল্পটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। হামজা রিমিকে বলছে, সে আমার জন্য পিঠে গুলি খেয়েছিল, সে না থাকলে আমি তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। একবার ভাবা জাগত, হামজা যখন ক্ষমতার শীর্ষে পৌঁছায়নি, তখন জয় নিজের জীবনের পরোয়া না করে হামজাকে বাঁচাতে গুলি খেয়েছিল। এই একটা ঘটনাই হামজার কাছে জয়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষে পরিণত করেছে। আর এই চরম সত্যটা জানার পর রিমির মানসিক অবস্থাটা একবার চিন্তা করা যাক। রিমি বুঝতে পারে যে হামজার জীবনে সে যতই ভালোবাসার মানুষ হোক না কেন, জয়ের সাথে হামজার যে রক্তের আর ট্রমার বন্ধন, তা সে কখনোই অতিক্রম করতে পারবে না। নিজের স্বামীর কাছে সবসময় একটা দ্বিতীয় বিকল্প হয়ে থাকার এই রূঢ় বাস্তবতা রিমিকে গভীরভাবে একা এবং হতাশ করে দেয়। আজকের বিশ্লেষণের পঞ্চম এবং শেষ ভাগ, অস্থির প্রহরী যে বন্দিদশা প্রত্যাখ্যান করেছে। সংঘাত আর বিশৃঙ্খলার পর জয়ের মানসিক অবস্থা আসলে কেমন থাকে? হামজার কড়া নির্দেশ ছিল জয়কে ঘরে বিশ্রাম নিতে হবে। কিন্তু জয়ের মতো একটা উদ্দাম চরিত্র কি এভাবে বন্দী থাকতে পারে? দেখা যায় সে ভাঙা শরীর নিয়েই ছাদে গিয়ে বসেছে, গিটারে টুংটাং করে সুর তুলছে আর গান গাইছে। ঘরের চার দেয়ালে আটকে থাকার এই শান্ত জীবনকে সে মানসিকভাবে পুরোপুরি প্রত্যাখ্যান করছে। শেষমেশ দুপুরের কড়া রোদেই সে বেরিয়ে পড়ে, কারণ এই স্থবিরতা তার স্বভাব বিরুদ্ধ। এই অস্থিরতাই তাকে আসলে জয় করে তুলেছে। পুরো ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় কিন্তু একদম জলের মতো পরিষ্কার। বাইরের রাজনীতি যতটা না কঠিন, ঘরের ভেতরের সম্পর্কগুলো সামলানো তার চেয়েও বহুগুণ বেশি জটিল। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, হামজা কিভাবে তার এই নির্মম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সাথে নিজের ঘরের ভেতরের ভেঙে যাওয়া সম্পর্কগুলোর ভারসাম্য বজায় রাখবে? সংঘাতের তো কেবল শুরু, সামনে কি আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে? এই চিন্তা জাগানিয়া প্রশ্নটা রেখেই শেষ করছি আজকের এই পর্বের বিশ্লেষণ। আশা করছি গল্পের ভেতরের এই জটিল মনস্তত্ত্বগুলো বুঝতে আমাদের এই আলোচনা বেশ কাজে এসেছে।